আসল জঙ্গি কারা? পাক সেনা। পাক সেনাকে খতম করার কথা আমরা ভাবতে শুরু করেছি। আসিম মুনির আস্তে আস্তে করে এবার শাহবাজ শরীফকে সরিয়ে দেবে। মাই সিনিয়র অফিসার রেপড মি। পাকিস্তান আর্মি অফিসার লেফটেন্যান্ট আহমান কমিটেড সুইসাইড। এর জন্য দায়ী কে? দায়ী আসিম মুনির। এমন মারলো ইন্ডিয়ান আর্মি যে কাপুরুষের মতো এই পাক জঙ্গি সন্ত্রাসী ইসলামী এই জেহাদিগুলো তারা পালান। জোর যার মুলুক তার, যেহেতু সেনাবাহিনীর জোর বেশি সুতরাং মুলুক তার, আর সেই জন্য পাকিস্তানের সেনাবাহিনী তাকে তোয়াজ করে চলতে হয় প্রধানমন্ত্রীরও। পাকিস্তান আর্মি সেজ ইন্ডিয়া গেভ নো এভিডেন্স অন পেহেলগাম টেরর অ্যাটাক। মানে এত বড় মিথ্যে কথাটা তারা বলে ফেলল। গাদ্দারদের দেশ হচ্ছে পাকিস্তান, সেখানে প্রতিটা পদে পদে, প্রতিটা মহল্লায় নয়, প্রতিটা কক্ষে একজন করে গাদ্দার জন্মায়। এই আসিম মুনিররা হচ্ছে ব্যভিচারী। ইনি বাংকারে বসে পর্নোগ্রাফি দেখছে আর গোটা দেশ চলছে। নমস্কার বন্ধুরা, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। আসিম মুনির অর্থাৎ আতপাকলা, উন্মাদ, ব্যভিচার পাক সেনা প্রধানের কথা বলছি। তার সব খেলা শেষ, তার কারণ সবাই বুঝে গিয়েছে কোন পথে সে হাঁটছে। আসলে পাকিস্তানের ভেতরে একটা অভ্যন্তরীণ গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছে। একদিকে বালুচিস্তানের যারা স্বাধীনতা সংগ্রামী, বালুচিস্তানের যারা বিদ্রোহী বিপ্লবী তারা রয়েছে, অন্যদিকে আমরা জানি খাইবার পাখতুন সেইখানকার বিদ্রোহীরা রয়েছে এবং সিন্ধু প্রদেশের বিদ্রোহীরা রয়েছে। আর সবাই মিলে এখন ব্রাস অর্থাৎ একসঙ্গে লড়াই করছে, লক্ষ্য একটাই, পাকিস্তান আর্মি। আবার অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে তীব্র অসন্তোষ। একের পর এক সেনাবাহিনীর অফিসার তারা ইস্তফা দিচ্ছে। ভারতের সঙ্গে যুদ্ধ করতে নারাজ অনেকেই। অনেক ক্ষেত্রেই বালুচিস্তানের যারা সৈনিক তাদের বীরত্ব, তাদের বীর গাথা পাকিস্তান আর্মিতে একটা আলাদা মর্যাদা পায়। কিন্তু প্রতিবারই অনেকে বলেন কোট আনকোট তাদের মুরগি করা হয়, অর্থাৎ তাদের বলির বকরা করে সামনের দিকে এগিয়ে আনা হয়। এবার তারাও আসতে চাইছে না। চাইবে কি করে? যারা সীমান্ত গান্ধী, যারা সেই বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্বের সীমান্ত গান্ধীর মানুষজন বংশধর, তারা তো সবসময় ভারতকে আলাদা চোখে থাকে। এবং মনে রাখতে হবে এই সীমান্ত গান্ধী ভারতবর্ষের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সেই ইতিহাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। যাই হোক, ফিরে আসি আবার মূল প্রসঙ্গে। এই রকম যখন একটা গৃহযুদ্ধের পরিস্থিতি, তখন আসিম মুনির তিনি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন যাতে যুদ্ধটা ত্বরান্বিত হয় এবং তিনি পাকিস্তানের পুরো ক্ষমতাটা নিতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই কুখ্যাত আসিম মুনির কেন চাইছেন যে যুদ্ধ হোক এবং ক্ষমতাটাকে কুক্ষিগত করতে? আপনাদের জানিয়ে রাখি, সময় মতো যদি সব কিছু ঠিকঠাক হতো তাহলে তার রিটায়ারমেন্ট অর্থাৎ অবসর গ্রহণের সময় চলে এসেছে, মানে একেবারে দরজায় কড়া নাড়ছে। অন্যদিকে একের পর এক বিভিন্ন যৌন নির্যাতনের ভিডিও ক্লিপ সেটা পৌঁছে গেছে। শুধু পৌঁছে যায়নি, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ কিন্তু মারাত্মক অভিযোগ। এই মেমো আপনাদের দেখিয়েছিলাম, আইএসআই এর মেমো, গোপন মেমো, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স রিপোর্ট নাম্বার, এবং পরিষ্কার দেওয়া আছে ISIOPR/INT/2075-10/01 এবং তারিখটাও স্পষ্ট 22শে মার্চ 2025 এবং ক্লাসিফিকেশন লেখা আছে টপ সিক্রেট কম্পার্টমেন্টালাইজড এবং সেখানে পরিষ্কারভাবে লেখা আছে ইন্টারনাল সিকিউরিটি ব্রিচ কে করেছে? জেনারেল আসিম মুনির। সেখানে সব কিছু জানি এবং যে জিনিসগুলো পাওয়া গেছে, কি ফাইন্ডিংস, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। মাল্টিপল ভিডিও ফাইলস obtained showing General Munir in homosexual encounters. কে সমকামী হবে, কে বহুগামী হবে, এগুলো তাদের ব্যক্তিগত বিষয়। এসব বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই, এটা ব্যক্তিগত বিষয়।
কিন্তু পাকিস্তানে এই বিষয়টার ব্যক্তিগত নেই, তার কারণ তিনি যেহেতু উচ্চ পদে আছে সেনাপ্রধান, তা ব্যবহার করেই তিনি এইভাবে একের পর এক শুধুমাত্র সমকামিতায় লিপ্ত হননি, অনেক ক্ষেত্রে বলপূর্বক সমকামিতায় লিপ্ত হতে বাধ্য করেছে এবং তার ভিডিও ফাইল পাওয়া গেছে, একটা নয় একাধিক। সাবস্ক্রিপশন পাওয়া গেছে, সাবস্ক্রিপশন রেকর্ডস লিঙ্ক টু এক্সটার্নাল অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম এবং এক্সপোজার রিস্ক অ্যাসেসড অ্যাজ ক্রিটিক্যাল CR1 আন্ডার ISI ভালনারেবিলিটি ইন্ডেক্স। এবং ওরা পরিষ্কার লিখেছিল, কবে লিখেছিল? 22শে মার্চ। ইমিডিয়েট অ্যাকশন প্ল্যান, ডিপ্লয়মেন্ট অফ ISI সাইবার ওয়ারফেয়ার ইউনিট CWU ফর ফুল ডাটা স্ক্রাবিং অপারেশন অ্যাক্রস সিভিলিয়ান নেটওয়ার্কস। অর্থাৎ একটা ব্যবস্থা তার বিরুদ্ধে কিন্তু গ্রহণ করতে চলেছিল। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে তিনি ইসলামাবাদে গরম গরম বক্তব্য রাখলেন। তিনি বললেন যে মুসলিমরা আলাদা, তাদের উচ্চাসা আলাদা, তাদের সমাজ আলাদা, হিন্দুরা আলাদা, হিন্দুদের সমাজ আলাদা। এবং তারপর পাহলগাঁওতে আমরা দেখলাম যে পাকিস্তান আর্মির সহযোগিতায় এবং সক্রিয়ভাবে, এবং তার মধ্যে মুসা যে অন্যতম সদস্য, তা কোথায় ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষিত পাকিস্তান আর্মি দ্বারা, তাকে দিয়ে এই ঘটনা ঘটানো হলো পাহলগাঁওতে। কেন ঘটানো হলো? তার কারণ এটা আসলে আসিম মুনির চেয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে কেন চেয়েছিল? হ্যাঁ, এটা ঠিক কথা, পাকে কি আর পদ্ম ফোটে? সুতরাং পাকিস্তানের পাকে পদ্ম ফুটবে না? ওখানে আসিম মুনিরের মতোই এরকম হীন কাপুরুষ একটা সেনাপ্রধান, যিনি সৈন্যবাহিনীর অর্থাৎ তার নিজের ইউনিফর্মের তলায় আসলে একটা আস্ত জেহাদি এবং ইসলামিক সন্ত্রাসবাদী, সেই সন্ত্রাসবাদী এই যুদ্ধটা লাগিয়ে দিল। এখন এটা কি পাকিস্তানের সরকার জানতো? পাকিস্তানের প্রধানমন্ত্রী জানতেন? বা পাকিস্তানের সবাই কি জানতো? এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। অবশ্যই এই মুহূর্তে পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের সেনাবাহিনী একযোগে এই সন্ত্রাসবাদী অর্থাৎ ইসলামিক সন্ত্রাসবাদীদের শুধু সমর্থনে নয়, সক্রিয়ভাবে তাদের সঙ্গে আছে। কিন্তু এই প্রশ্নটা উঠছে কেন? তার কারণ একইভাবে নওয়াজ শরীফের সময়ও কিন্তু একই ঘটনা ঘটেছে। অর্থাৎ আজকে শাহবাজ শরীফের দাদা, তাকেও কিন্তু শিকার হতে হয়েছে এই ধরনের ঘটনা। কেন আমি বলছি এই ধরনের ঘটনা? 1999 সালের ইতিহাসে যাব এবং সেই ইতিহাসটার সঙ্গে কোথাও যেন মনে হচ্ছে ইতিহাসের একটা পুনরাবৃত্তি ঘটছে পাকিস্তানে, এবং তার সমস্ত কিছু খুব স্পষ্ট হয়ে ফুটে উঠছে। অর্থাৎ সেই পুরনো খেলা, পুরনো মোডাস অপারেন্ডি, পুরনো মদ নতুন বোতলে। একবার দেখে নেব। আমরা চলে যাব সেই পুরনো ঘটনা, বালুচিস্তানের ঘটনা, এবং সেই ঘটনা আমরা পরপর দেখব, তাহলে বুঝতে পারবো ঠিক কোন পথে পাকিস্তান এগোচ্ছে, পাকিস্তানের অভ্যন্তরের অবস্থাটা কি, এবং সেখানে কেন বারবার করে বলছি একটা গৃহযুদ্ধের আঁচ আছে। পাকিস্তান ট্রেন হাইজ্যাক, এবং আমরা সবাই জানি 6 জন মারা গিয়েছিলেন এবং 100 জনকে অপহরণ করা হয়েছিল, এবং সিকিউরিটি পার্সোনেল তাদেরও অপহরণ করা হয়েছিল। দ্য গ্রুপ ক্লেম দ্যাট অল সিভিলিয়ান প্যাসেঞ্জার্স আউট অফ টোটাল 450 জনের মধ্যে, ইনক্লুডিং women, children, the elderly and Baloch citizen were released unharmed and provided with a safe passage. অর্থাৎ এই বালুচিস্তানের এই ঘটনা থেকেই শুরু হলো। অর্থাৎ কোথাও যেন নদীর প্রথম পাটটা ভাঙতে শুরু করলো। অবশ্যই প্রধানমন্ত্রী ছিলেন শাহবাজ শরীফ, এবং কাকে আপনারা দেখতে পাচ্ছেন? মনুষ্যরূপী জানোয়ার অর্থাৎ আসিম মুনির, পাক সেনাপ্রধান, ইউনিফর্মের আড়ালে একটা ইসলামিক জেহাদি, সে বসে আছে এখানে। কেন এই ঘটনাগুলো দেখাচ্ছি? পরপর দেখলে বুঝতে পারবেন। আসলে এই ঘটনার সঙ্গে মিল রয়েছে। কিসের মিল রয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন যে জিয়াউল হক first speech after becoming president in 1981 was primarily focused on the promise of holding new and neutral parliamentary election within the next 90 days. This followed his initial takeover as Chief Martial Law Administrator. He also emphasized the doctrine of necessity, which was used to justify his action, including the trial and the execution of Zulfikar Ali Bhutto. কেন আপনাদের এই
জিয়াউল হকের কথা বলছি, সেখানেও দেখুন জিন্নাত ছবি টাঙানো রয়েছে। কেন জিন্নাত ছবি টাঙানো হয়েছে? ওই 1940 থেকে ধূর্ত জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব এবং এই যে আমাদের যে কথা এখন আসিম মুনির শোনাচ্ছেন যে হিন্দুরা আলাদা, মুসলমানরা আলাদা, তাদের উচ্চাসা আলাদা, সমাজ আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, সবই আলাদা, এই তত্ত্বর যিনি উদ্গাতা সেই জিন্না, ধূর্ত জিন্না, তার ছবি দেখুন। কারণ জিয়াউল হকও তাই বিশ্বাস করতেন। এবং জিয়াউল হক কি করলেন? নির্বাচিত, যদিও ভুট্টো তিনি অহংকারী ছিলেন এবং এই জুলফিকার আলী ভুট্টো শুধুমাত্র নির্বাচনে মুজিবুর রহমান যেহেতু তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বেশি ভোট পেয়েছিলেন, শুধুমাত্র গদিতে থাকার জন্য সেই সময় তিনি বিখ্যাত সেই ঘটনা, তারপরে 1971 সালে একবারে ইন্ডিয়ান আর্মি ঢুকে এমন মার মারল, ইয়া খানের প্রায় প্যান্ট খুলে যাওয়ার মতো অবস্থা, এবং মাথা নত করে আমাদের মিলিটারি বুটের তলায় মাথা নত করে তারা স্বীকার করলো পরাজয় এবং জন্ম নিল বাংলাদেশ। অবশ্যই মুক্তিযোদ্ধা যারা আছেন বাংলাদেশের তাদেরও বিরাট অবদান, এবং ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবীকে ভারত দেখিয়ে দিল যে ভারত কি করতে পারে। সেই সময়কার কাগজ ডন কাগজ, পাকিস্তানের বিখ্যাত ডন কাগজ, আর্মড ফোর্সেস সেট আপ ইন্টারিম রুল, একেবারে পরিষ্কার দিয়ে দিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই দিনটা ছিল বুধবার, July 6. Martial law is proclaimed. Election in October next. General Jia is CMLA, যে কথা আপনাদের আমরা বলছিলাম, তার মানে হচ্ছে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, প্রেসিডেন্ট সেজ। এবং তারপর কি করলো? তারপর তিনি একটা 4-man মিলিটারি কাউন্সিল করলেন এবং সেই মিলিটারি কাউন্সিলের মধ্য দিয়ে নিজেকে নিয়ে পরবর্তীকালে রাষ্ট্রপ্রধান হয়ে উঠলেন। অর্থাৎ মোডাস অপারেন্ডিটা কিন্তু একই রকম। অর্থাৎ একটা যুদ্ধ এবং সেই যুদ্ধের পরে সেনাবাহিনী গণতন্ত্রকে নাবিয়ে সেখানে সেনাবাহিনী সরাসরি শাসন ক্ষমতায় চলে আসা। এবার একবার পাকিস্তানে আমরা একবার ইতিহাসটা দেখব যে পাকিস্তানের ইতিহাসটা কি। পাকিস্তানের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস নয়, পাকিস্তানের ইতিহাস শান্তির ইতিহাস নয়, পাকিস্তানের ইতিহাস সন্ত্রাসবাদীদের ইতিহাস, পাকিস্তানের ইতিহাস ভারত ছেড়ে তারা যে কতটা কুলাঙ্গার হয়েছে তার ইতিহাস। এবার তার ইতিহাসটা দেখুন, কোনো দিনই সেখানে গণতন্ত্র স্বস্তিতে ছিল না। Here's a more detailed look at the history of military coups in Pakistan. Pakistani military coup যা হয়েছে 1951, the Rawalpindi conspiracy. This was an attempt coup to overthrow Prime Minister Liaquat Ali Khan. It was led by Major General Akbar Khan and involved left-wing activities. তখনও পাকিস্তানে সভ্যভদ্র কিছু মানুষ ছিলেন, অবশ্যই থাকবেন, তার কারণ স্বাধীনতার একটা আবহ ছিল। কিছু লেফটিস্ট ছিলেন সেখানে, বামপন্থী, তারাও ছিলেন। তারা জেনারেল আকবর খানকে বললেন এবং তাদের স্বপ্ন ছিল যে পাকিস্তানে সাম্য এবং পাকিস্তানের সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের সরকার করবে, এবং তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে। আর সেনাবাহিনী অর্থাৎ মেজর জেনারেল আকবর খান তিনিও দেখলেন এই সুযোগে যদি বামপন্থীদের সঙ্গে মিলে ক্ষমতাটা দখল করা যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সালটা কিন্তু 1951 সাল, তখন পৃথিবী জুড়ে বাম হাওয়া বইছে, গোটা ইউরোপ, ওইদিকে সোভিয়েত রাশিয়া এবং বিভিন্ন জায়গায় বামেদের জয়ের খবর আসছে, এবং সেই খবরে লেফট উইং অ্যাক্টিভিস্টরা তারা অত্যন্ত আশান্বিত হয়ে পড়ল এবং তারা মেজর জেনারেল আকবর খানের কাছে গেল। এবং মেজর জেনারেল আকবর খান দেখলেন একেবারে লেনিনের তত্ত্বের মতো কাটা দিয়ে কাটা তোলা যাবে, বামপন্থীদের দিয়েই গণতান্ত্রিক এই সরকারটাকে ফেলে আমি হয়ে উঠব রাষ্ট্রপ্রধান। খুব ইচ্ছে ছিল, কিন্তু কি হলো, সেই কনস্পিরেসি হলো না এবং several individuals were arrested এবং লেফট উইং অ্যাক্টিভিস্ট যারা ছিলেন তাদের এমনভাবে তাদের নিকেশ করা হলো যে পাকিস্তানে তারপর থেকে বামপন্থা অন্ধকার দেখে। The first military coup, 1958, Governor General Iskandar Mirza declared martial law and assumed power with General Ayub Khan as the chief martial law administrator. আইয়ুব খান লেটার তা কী করলো, আইয়ুব খান একেবারে সরাসরি উচ্ছেদ করে দিল।
ভালো বাংলায় বললে উচ্ছেদ, সত্যি কথা বলতে গেলে এমন পদাঘাত দিল, দিয়ে মির্জাকে সরিয়ে দিল এবং নিজেই প্রেসিডেন্ট হয়ে উঠল, অর্থাৎ আইয়ুব খান হয়ে উঠল প্রেসিডেন্ট। এরপর 1977 দ্য সেকেন্ড মিলিটারি ক্যু, মানে সত্যি কথা বলতে গেলে তৃতীয় কিন্তু সাকসেসফুল অর্থাৎ সফল মিলিটারি ক্যুপ হলো দ্বিতীয় মিলিটারি ক্যুপ, যেটা জেনারেল মোহাম্মদ জিয়াউল হক করেছিলেন। তিনি পাওয়ার কেড়ে নিলেন জুলফিকার আলী ভুট্টোর কাছ থেকে এবং ভুট্টোকে একটা খুব সামান্য যে কাউকে মারার ষড়যন্ত্র এমন একটি কেসে তার ফাঁসি হয়ে গেল। 1999 সালে তৃতীয় মিলিটারি ক্যুপ, খুব গুরুত্বপূর্ণ, জেনারেল পারভেজ মুশারফ took control of the government in a bloodless coup, অর্থাৎ পারভেজ তিনি ক্ষমতা নিয়ে নিলেন। কবে? 1999 সালে। কিভাবে নিলেন? 12ই অক্টোবর, ওই সময় 12ই অক্টোবর চা পানের আসরে বসেছিলেন জিয়াউদ্দিন বাট, অর্থাৎ তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল, যিনি আইএসআই অর্থাৎ গুপ্তচরের প্রধান। চায়ের কাপে বসে তিনি নওয়াজ শরীফের সঙ্গে গল্প করছেন। গল্পের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু মুশারফ স্বয়ং নিজেই। পারভেজ মুশারফ তখন কিন্তু পাকিস্তানে ছিলেন না, তিনি ছিলেন শ্রীলঙ্কাতে। কথা বলতে বলতে চা খেতে খেতে আলোচনা হচ্ছে এবং এই মুশারফকে নিয়ে নওয়াজ শরীফের অত্যন্ত আপত্তি ছিল। তার কারণ কি? এই যে শাহবাজ শরীফ, তারও আপত্তির কারণ কয়েকদিনের মধ্যে হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। তার কারণ এক প্রকার কিছু না জানিয়ে এই পারভেজ মুশারফ 1999 সালে তিনি কারগিলের যুদ্ধটা করিয়েছিলেন। নওয়াজ শরীফ তখনও জানতেন না, কিন্তু যখন জানলেন দেশের প্রধানমন্ত্রী, তাকে তো সেনাবাহিনীর সামনেই থাকতে হবে এবং সেই লড়াইতে মুশারফ তার মাথা নিচু হলো, এমন মারল ইন্ডিয়ান আর্মি যে কাপুরুষের মতো এই পাক জঙ্গি সন্ত্রাসী ইসলামী এই জেহাদিগুলো তারা পালালো। তারা পালিয়ে কি করলো? নিজের যারা সতীর্থ তাদের মৃতদেহ রেখে পালিয়ে গেল, অর্থাৎ শোচনীয়ভাবে পরাস্ত হলো। এই পরাস্ত হওয়ার পর পারভেজ মুশারফ এবং নওয়াজ শরীফের সম্পর্ক তলানিতে এসে ঠেকল। দুজন পারতপক্ষে দুজনের মুখ দেখতেন না। শ্রীলঙ্কাতে এই সময় বসে রয়েছে, কিন্তু গদ্দারদের দেশ হচ্ছে পাকিস্তান। সেখানে প্রতিটা পদে পদে, প্রতিটা মহল্লায় নয়, প্রতিটা কক্ষে একজন করে গদ্দার জন্মায়। সেখানে জিয়াউদ্দিন বাটের সঙ্গে নওয়াজ শরীফের যে আলোচনা হচ্ছে চা পানের চক্রে, এবং সেই চক্রে চা পান করতে করতেই নওয়াজ শরীফ বলে দিল, তুমি হচ্ছ আগামী দিনে আমাদের সেনাপ্রধান। এই খবর গিয়ে পৌঁছালো গদ্দারদের মারফত একেবারে শ্রীলঙ্কাতে, খবর গিয়ে পৌঁছালো পারভেজ মুশারফের কাছে। মুশারফ তো ক্ষেপে আগুন, ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলল, না আমি এক্ষুনি পাকিস্তানে দেশে ফিরে যাব, এবং সে দেশের পথে রওনা দিল। তার বিমান আসছে, কিন্তু পাকিস্তানের কোনো বিমানবন্দরে তাকে নামতে দিচ্ছিল না। এমন অবস্থা হলো যে বিমানবন্দরে যখন পাকিস্তানে তিনি নামলেন, মানে বাধ্য হয়ে, সমস্ত এটিসি বলছে না দেব না, তখন তিনি যে কাজটা করলেন, তিনি বিমানবন্দরে সরাসরি করাচি বিমানবন্দরে এটিসি যে সিগন্যাল দিচ্ছে না, সেখানে পারভেজ মুশারফের অনুগত সৈন্যদের পাঠিয়ে দেওয়া হলো। তারা একেবারে কানের গোড়ায় বন্দুকের নল ঠেকিয়ে এটিসিকে বাধ্য করলো নামাতে। বললে বিশ্বাস করবেন না, মাত্র 7 মিনিটের ফুয়েল অর্থাৎ জ্বালানি ছিল, আর যদি 7 মিনিট চক্কর কাটত করাচির আকাশে পারভেজ মুশারফের বিমান, তাহলে সর্বনাশ হতো পারভেজ মুশারফের। চিরতরে তার প্রেসিডেন্ট হওয়া তো দূরের কথা, তার রাষ্ট্রপ্রধান হওয়া তো দূরের কথা, তিনি আর প্রাণে বাঁচতেন না। নওয়াজ শরীফ সেদিন কি হলো, সেই রাত্রেই সমস্ত কিছু যা হওয়ার রাতের আগেই হয়ে গেল। এরপরের কাহিনী আপনারা বিস্তৃতভাবে পড়ে নিতে পারবেন ইন দ্য লাইন অফ ফায়ার, অর্থাৎ পারভেজ মুশারফের লেখা। তিনি লিখেছেন না অন্য কেউ লিখেছে জানি না, ঘোস্ট রাইটার লিখেছেন, কিন্তু এই বইটাতে পরিষ্কার দেওয়া আছে। অনেক ধরনের তত্ত্ব আছে। সেখানে বলা হয় নওয়াজ শরীফ নাকি চেয়েছিল পারভেজ মুশারফের বিমান যাতে ভারতে চলে যায় এবং ভারত যাতে পাকিস্তানের সেনাপ্রধানকে হঠাৎ আসতে দেখে যদি আক্রমণ করে দেয়, তাহলে তো আকাশে এই সব শেষ হয়ে যাবে। এরকম অনেক থিওরি আছে, আমি তত্ত্ব কথায় ঢুকছি না। এবং সেই দিনই কি হলো,
সেদিন বাসভবন দখল হয়ে গেল প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের, এবং তার সঙ্গে সঙ্গে টেলিভিশন চ্যানেলগুলো দখল হয়ে গেল, এবং রাতারাতি পারভেজ মুশাররফ পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। অর্থাৎ পাকিস্তানে কিন্তু এই ধরনের ঘটনা, আসিম মুনির যে ঘটনাটা ঘটাতে চাইছেন, এটা কিন্তু বারে বারে হয়েছে। অর্থাৎ একটা করে ঘটনা ঘটাও, এবং সেখানে বারবার করে আমরা যে কথা বলছি, ভারত তো তার সহনশীলতা অনেক বেশি, আমরা তো অনেক বেশি গণতান্ত্রিক, এবং আমাদের এখানে বারবার করে ওই সন্ত্রাসবাদী তাদের নিজস্ব অন্দরমহলের বিভিন্ন ঘটনা তার ছায়া পড়ছে, এবং তার সঙ্গে তো ইসলামী সন্ত্রাসবাদীরা রয়েছে, জেহাদিরা রয়েছে, যারা ভারতবর্ষকে ভাবে কাফেরের দেশ, এবং ভারতবর্ষকে ক্ষতি করতে পারলে তাদের খুব শান্তি আসে, এবং তারা ভাবে এটা বোধহয় তারা বিরাট পুণ্য অর্জন করছে। এবার আসি একটু পুরনো ঘটনায়। দেখুন, ভাববার চেষ্টা করুন যে কি প্রধানমন্ত্রী, অর্থাৎ শাহবাজ শরীফ এটাও অভদ্র। আমি বারবার বলছি না, পাকিস্তানের পাকে কি পদ্ম ফোটে, কিন্তু এটাও জেহাদি, এটাও ইসলামী সন্ত্রাসবাদের সমর্থক, কিন্তু ইউনিফর্ম পরা ওটার মতো অতটা নয়। ওটা যেমন জানোয়ার, এটা অতটা নয়। পাকিস্তান অফার্স টু জয়েন নিউট্রাল ট্রান্সপারেন্ট প্রোব ইন পেহেলগাম টেরর অ্যাটাক। কেন বলেছিল যে নিউট্রাল ট্রান্সপারেন্ট, অর্থাৎ একটা এমন দেশ তদন্ত করুক যে দেশটা নিরপেক্ষ এবং যে একেবারে খোলাখুলি পরিচ্ছন্নভাবে একটা তদন্ত করবে, এটা চেয়েছিল। ওয়ান পার্মানেন্ট পিস উইথ ইন্ডিয়া ওয়ার নট অ্যান অপশন, সেস পাক প্রাইম মিনিস্টার রিপোর্টস। এটা এনডিটিভি দিচ্ছে। নওয়াজ শরীফ আস্ক প্রাইম মিনিস্টার নট টু টেক অ্যাগ্রেসিভ স্টান্স এগেনস্ট ইন্ডিয়া। পাকিস্তান রেডি ফর শাহবাজ শরীফ রিয়াক্টস টু পেহেলগাম টেরর অ্যাটাক। অর্থাৎ প্রথম দিকে কিন্তু বারবার করে, কারণ এটা তো খুব জলের মতো পরিষ্কার, জানুক না জানুক এটা তো বোঝে যে পাকিস্তানের আর্মি ঘটিয়েছে, সেনাবাহিনী ঘটিয়েছে। এবার প্রধানমন্ত্রী দেশে, যা হয় আমাদের দেশের সঙ্গে তাদের তফাৎ হচ্ছে, আমাদের দেশের আর্মি চিফ বা আমাদের দেশের সেনাবাহিনী জনতার সেবা করে, এবং আমাদের জনতা, আমরা যাদের সরকার গঠন করি সেই সরকার তার নেতৃত্বে চলে। পাকিস্তানে আবার উল্টো। পাকিস্তানে এমন পরিস্থিতি, যেহেতু দেশটার নাম পাকিস্তান মানেই সেই মধ্যযুগের অসভ্য বর্বরদের দেশ, জোর যার মুলুক তার, যেহেতু সেনাবাহিনীর জোর বেশি সুতরাং মুলুক তার, আর সেই জন্যে পাকিস্তানের সেনাবাহিনী তাকে তোয়াজ করে চলতে হয় প্রধানমন্ত্রীরও। অর্থাৎ এই যে ঘটনার পরপরই যে ভাষ্য ছিল, সেই ভাষ্য কিন্তু পরিবর্তন হয়ে গেল। কার চাপে পরিবর্তন হয়ে গেল দেখুন। ফার্স্ট পোস্ট দিচ্ছে, পেহেলগাম অ্যাটাক, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ডেয়ার্স ইন্ডিয়া এগেইন, ব্লেমস নিউ দিল্লি ফর জাফর এক্সপ্রেস হাইজ্যাক। অর্থাৎ বালুচিস্তানে যে হাইজ্যাক হচ্ছে, এই প্রথম এই জঙ্গি সন্ত্রাসবাদী প্রথম টোনটা চেঞ্জ করে দিল, শুটটা বদল করে দিল, খুব গুরুত্বপূর্ণ। এসবই হচ্ছে কিন্তু আসিম মুনির এবং আইএসআই, অর্থাৎ পাক সেনাবাহিনী এবং আইএসআইয়ের ইন্ধনে। অর্থাৎ নির্বাচিত সরকারের প্রতিনিধিরা প্রথমে ভদ্রভাবে কূটনৈতিকভাবে কথা বলতে চাইছিল, যদিও তারা এই অন্যায়টা করেছেন, অন্যায়টা চেপে যেতে চাইছিল, কিন্তু সঙ্গে সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি তিনি ভারতকে সরাসরি, ভারতের সঙ্গে যাতে যুদ্ধকালীন তৎপরতায় একেবারে যুদ্ধ হয় তার জন্য সরাসরি দেখে দিলেন এবং মিথ্যে কথা বললেন। এবার চলে আসি, পাকিস্তান আর্মি সেজ ইন্ডিয়া গেভ নো এভিডেন্স অন পেহেলগাম টেরর অ্যাটাক। মানে এত বড় মিথ্যে কথাটা তারা বলে ফেললো। কেন এই মিথ্যে কথাটা বলছে? তারা নিজেরা জানে তো, পাকিস্তানের আর্মি জানে যে পাকিস্তানের আর্মি এই ঘটনাটা ঘটিয়েছে, এবং ভারতের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। এতদিন কি হয়েছে, বালাকোটে কি হয়েছে, সন্ত্রাসবাদী ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদীদের আমরা খতম করে এসেছি। পাকিস্তান আর্মিকে আমরা কিছু করিনি, মানে সেই হিসেবে কিছু করিনি। আমাদের টার্গেট ছিল, নিশানা ছিল সেই সমস্ত জঙ্গি ইসলামী সন্ত্রাসবাদীরা। এবার কি হলো? এবার তো আমরা বুঝে গেছি, সে লস্কর তৈবা হোক, টিআরএফ হোক, অমুক হোক, তমুক হোক, আসল জঙ্গি কারা, আসল জেহাদি ফোর্স হচ্ছে পাক সেনা,
সুতরাং পাক সেনাকে খতম করার কথা আমরা ভাবতে শুরু করেছি। এরপর চলে আসি, পাকিস্তান অ্যাপয়েন্টস আইএসআই চিফ আসিম মালিক অ্যাজ এনএসএ amid escalating tension with India over Pahalgam terror attack. আপনারা বলতে পারেন এই আসিম মালিক অর্থাৎ আইএসআই এর প্রধান, তাকে এনএসএ করা হলো। Pakistan has named its current spy chief Lieutenant General Muhammad Asim Malik as the new National Security Advisor NSA, marking the first time a serving inter-services intelligence অর্থাৎ ISI Director General will be simultaneously hold both crucial positions. অনেকে বলতে পারেন এটা কি এমন ব্যাপার, আমাদের তো দোভাল সাহেব আছেন। আরে দোভাল সাহেবের বুদ্ধি, তার প্রাজ্ঞ, তার পড়াশোনা, তার সঙ্গে নরকের কীট, এর তো আসিম মালিকের তো কোনো তুলনাই হয় না। আমি সেই তুলনাতেও যাচ্ছি না, কিন্তু কেন খুব গুরুত্বপূর্ণ অনেকে বলছেন ইসলামাবাদের অনেকেই বলছেন, যারা রাজনীতিটা বোঝেন, যারা এ সম্পর্কে যাদের ধারণা আছে, বলছেন কু হয়ে গেছে, পার্শিয়াল কু হয়ে গেছে, অর্থাৎ সেনাবাহিনী ক্ষমতা নিতে শুরু করেছে। অর্থাৎ প্রধানমন্ত্রী, তাকে আমরা দেখতে পাচ্ছি না। আপনারা জানেন রেলমন্ত্রী থেকে শুরু করে বাসন কোষণের মন্ত্রী পাকিস্তানে, তারা সবাই কথা বলতে শুরু করেছে। কেন বলছে? এবং ওখানকার তথ্য সম্প্রচার মন্ত্রী, আপনারা জানেন দিন কয়েক আগেই রাত্রেবেলা 2টোর সময় তার বাড়িতে, রুচি দেখুন, রাত্রেবেলায় 2টোর সময় বাড়িতে সব প্রেসের লোকেদের ডেকে বলছে 24 থেকে 36 ঘন্টার মধ্যে যুদ্ধ হবে। কেন বলছে? তার কারণ বুঝতে পারছে তো প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা আর নেই। এমনকি ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার তিনিও আজে বাজে কথা বলতে শুরু করেছেন। প্রতিরক্ষামন্ত্রী স্কাই নিউজে ব্লান্ডার করলেন, মানে পাকিস্তানের কাছে এটা কোনো ব্লান্ডার নয়, আমাদের কাছেও আশ্চর্য হওয়ার কিছু নয়। নিজেরাই বলছেন আমরা ফান্ড নিয়ে সন্ত্রাসবাদের চাষ করি পাকিস্তানে। কেন বলছেন? এবং সেই সময় দাঁড়িয়ে মোহাম্মদ আসিম মালিক অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল, যিনি আবার আইএসআইয়ের প্রধান, তিনি একই সঙ্গে তিনি এনএসএ অর্থাৎ যে পোস্টে এতদিন ধরে কেউ ছিল না, সেই এনএসএতে তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়ে গেলেন। আসলে কার নির্দেশে হয়েছে? অবশ্যই আসিম মুনিরের নির্দেশে হয়েছে। অর্থাৎ অনেকে বলছেন মিলিটারি অর্থাৎ পাক সেনা ইতিমধ্যে কিন্তু ক্ষমতা দখল করতে শুরু করেছে। Lieutenant General Malik, who assumed the role of ISI chief in October 2024, becomes Pakistan's 10th national security advisor. The position had remained vacant for 2 years following the departure of Dr. Moeed Yusuf in April 2022, when the Pakistan Tehreek-e-Insaf government was removed from the power. এক্ষেত্রে অনেকে বলেন আসলে শাহবাজ শরীফ এবং তার পরিবার আসিম মুনিরের কাছে কৃতজ্ঞ ছিল। কেন কৃতজ্ঞ ছিল? যে আসিম মুনির তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে একটা সময় সাহায্য করেছেন, এবং সেই জন্য শাহবাজ শরীফ তার একটা শরীফ পরিবারের একটা কৃতজ্ঞতা বোধ থেকে আমরা কি দেখলাম, তাকে বিভিন্ন ক্ষেত্রে ফ্রি হ্যান্ড দিয়েছে। এবং এমনকি ইসলামাবাদে এই যে অনাবাসী যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন, পাকিস্তানিদের ভাষায় খুব কৃতীরা রয়েছেন, যারা বিদেশে রয়েছেন, তাদের সভাতে বক্তব্য যে রাখা হচ্ছে, সেখানে কিন্তু প্রাইম মিনিস্টার স্বয়ং বসে আছেন, অর্থাৎ শাহবাজ শরীফ তিনি কিন্তু বসে আছেন। সেখানে এই সুযোগটা নিল কিন্তু আসিম মুনির। এখন প্রাইম মিনিস্টার বসে আছেন আর মঞ্চ কাঁপিয়ে দিয়ে চলে গেল, এটা কি করে হয়? এটা আমাদের দেশে তো ভাবাই যায় না, কিন্তু এটা হয় কি করে? তার কারণ আসিম মুনির ওই সুযোগটা নিচ্ছে। আসলে আসিম মুনির আস্তে আস্তে করে এবার শাহবাজ শরীফকে সরিয়ে দেবে, যেমন নওয়াজ শরীফকেও সরানো হয়েছে। সুতরাং সেদিকেই এগোচ্ছে ঘটনা প্রবাহ। এবার চলে আসি, Despite defeats, why Pakistan keeps fighting India? Its Army Chief Asim Munir's remark has answer. Pakistan has been economically devastated and is heavily dependent on foreign aid. খুব গুরুত্বপূর্ণ এই foreign aid and bailouts from the International Monetary Fund অর্থাৎ IMF, বিশ্বব্যাংকের যে ঋণ আছে, but never fails to attack India through its proxies.
এখানে একটা প্রশ্ন আছে, পাকিস্তানটা চলছে কি করে? সেখানকার গ্যাসের সিলিন্ডারও নেই, পলিথিনে করে গ্যাস আনতে হচ্ছে। এ ছবি আপনারা অনেকেই দেখেছেন। পাকিস্তানের আর্থিক অবস্থা দুর্বিষহ। আবার একদল খুব ক্রিমি লেয়ার, খুব অল্প সংখ্যক এলিট আছে, বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাবে, যাদের কোটি কোটি ডলার আছে, যাদের হিরে জহরত, যাদের জমি অনেক আছে। এরা কিন্তু ইতিমধ্যেই আপনারা খোঁজ নিয়ে জানুন, পাকিস্তানেও অনেকের চোখে পড়েছে, এদের ছেলেমেয়েদের সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়ে দিয়েছে? কারণ বিদেশে এদের ফ্ল্যাট আছে, বিদেশে টাকা আছে, সব ডলারগুলো নিয়ে তারা চলে যাচ্ছে। তারা জানে তো এরপর দেশটা ছাড়কার হয়ে যাবে। ঠিক এই রকম সময় দাঁড়িয়ে, যেখানে আর্থিক মন্দা রয়েছে, যেখানে টাকা নেই, বিশ্বব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবে না, এই রকম জায়গা বুঝে এই মুহূর্তে যদি ভারতের সঙ্গে যুদ্ধটা লাগিয়ে দেওয়া যায়, পাকিস্তানের কিন্তু একটা সুবিধা আছে। ধরুন আপনাকে কেউ ঋণ দিয়েছেন, আপনি মারামারিতে ব্যস্ত হয়ে পড়লেন, আপনি মারামারিতে বিধ্বস্ত হয়ে পড়লেন, তাহলে মানবিকতার দায় আপনি বলবেন আমার ঋণটা মকুব করো, বা আমি ভাই পরে দেব। সুতরাং এই সুযোগটাও নিচ্ছে এবং আসিম মুনির এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে, কারণ তার একদিকে যেমন তিনি রাষ্ট্রপ্রধান হবেন এবং রাষ্ট্রপ্রধান হয়েই একেবারে দাওয়াত চালের মতো রাষ্ট্রপ্রধান হয়েই তাকে রাষ্ট্রটা চালাতে হবে। সুতরাং তখন যাতে বিভিন্ন জায়গা থেকে কৌটো নিয়ে বেরিয়ে পড়বে, যেমন আপনারা দেখেছেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস কৌটো নিয়ে চায়নায় চলে গিয়েছিল, ওখানে ভুলভাল বকলেন আর কি, ভূগোলের জ্ঞানটা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন এবং তিনি বলে দিলেন আমাদের 7 সিস্টার্স ল্যান্ডলক, এবং তিনি হচ্ছেন, বাংলাদেশ হচ্ছে গার্ডিয়ান অফ দ্য সি, অর্থাৎ সমুদ্রের নাকি অভিভাবক। যাই হোক, আর সেই জন্যে দ্য ক্লেম দ্যাট পাকিস্তান আর্মি ইজ ডাইরেক্টলি ফাইটিং উইথ ইন্ডিয়া ফর গ্লোবাল ফান্ডিং ইজ সিম্পলিফিকেশন অফ আ কমপ্লেক্স সিচুয়েশন, একটা জটিল সমস্যার সরলীকরণের প্রচেষ্টা। while India and Pakistan are engaged in long-standing dispute, particularly over Kashmir, কাশ্মীর নিয়ে আমাদের দীর্ঘদিনের বিবাদ আছে, and tension have recently escalated, সেই টেনশনটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। The relationship is more about diplomatic pressure and economic influence, with both countries seeking international support for their respective position. এটা কে লিখছে? যে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিবেদনে খুব পরিষ্কার লেখা হচ্ছে আর্থিক অবস্থাটা। অর্থাৎ আসিম মুনির তিনি আপাতত ইন্ডিয়ান আর্মির ভয়, তিনি এক বাংকার থেকে আরেক বাংকার, এক আশ্রয় থেকে আরেক যে আশ্রয় তিনি যাচ্ছেন, এবং আপনাদের খুব মর্মান্তিক এটি ছেলের ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এই আসিম মুনিররা হচ্ছে ব্যভিচারী। সুতরাং সে বাংকারে বসে পর্নোগ্রাফি দেখছে এবং গোটা দেশ জ্বলছে। মানে নিরো তাও বেহালা বাজাচ্ছিলেন, ইনি বাংকারে বসে পর্নোগ্রাফি দেখছে আর গোটা দেশ জ্বলছে। মানে এই জন্যই তো বলি না, জানোয়ারেরও অধম, মানে জানোয়াররাও এর থেকে অনেক ভালো হয়। এবার চলে আসি সেই মর্মান্তিক খবরে। এই খবরটি জায়রা নিজাম তার ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে নেওয়া। ইয়েস্টারডে Pakistan Army officer Lieutenant Arman committed suicide. His last words were, Pakistan Army officer Lieutenant Arham committed suicide, আত্মহত্যা করেছে। তরুণ, একেবারে তরুণ, দেখুন ছেলেটি একদম তরুণ, উঠছিল একদম দুর্ধর্ষ, মানে যেভাবে একের পর এক র্যাঙ্ক টপকে যাচ্ছিল। His last words were, ও শেষ শব্দগুলো শুনুন, ফাদার, বাবা, ইউ সেন্ড মি ইনটু হেল, তুমি আমাকে নরকে পাঠিয়েছ। মাই সিনিয়র অফিসার রেপড মি বিকজ অফ মাই লুকস, ছেলেটি দেখতে অতীব সুদর্শন। দিস ইজ দ্য রিয়েলিটি ইনসাইড দ্য পাকিস্তান আর্মি, পাকিস্তান আর্মিতে এটাই চলছে, এটাই ভেতরের প্রকৃত ছবি। অর্থাৎ সে তার ফাদার, আব্বাকে লিখছে যে বাবা তুমি আমাকে নরকে পাঠিয়েছ। আই প্রে দ্যাট দ্য ইন্ডিয়ান আর্মি, আমি প্রার্থনা করছি, দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড বালোচ ফ্রিডম ফাইটার্স, ভারতীয় সেনা এবং বালোচের যারা যোদ্ধা, যারা এই মুহূর্তে স্বাধীনতা সংগ্রামী বালোচের, ফাইন্ড জাস্টিস ফর মি, অর্থাৎ বালোচ সেনা, বালোচের যারা বিদ্রোহী বিপ্লবী তারা, এবং তার আগে লিখছে ইন্ডিয়ান আর্মি আমার জন্য জাস্টিস এনে দেবে। এই ছেলেটি
ঝকঝকে তরুণ যুবক, সে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এর জন্য দায়ী কে? দায়ী আসিম মুনির। কেন? তার কারণ এই মুহূর্তে শুধু ব্যক্তিগত কারণে একদিকে তার ব্যভিচার চলছে, সেই ব্যভিচারের বিচার থেকে তাকে অব্যাহতি পেতে হবে। এই মুহূর্তে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধের পরিবেশ হলে সে ক্ষমতাটা লাভ করবে এবং শাহবাজ শরীফ দুর্বল, তাকে সরিয়ে সে বসে পড়বে। এবং এই কারণেই সে বারবার করে বলছে সফট স্টেট নয়, টাফ স্টেট চায়, শক্তিশালী, অর্থাৎ বুঝিয়ে দিচ্ছে আমি দেশকে নেতৃত্ব দেব এবং রিটায়ারমেন্ট খুব কাছে, এবং সেই সময় রাষ্ট্রপ্রধান হলে খারাপ কি, গদির মোহ তো ছাড়তে পারছে না। সুতরাং এই ধরনের একটি আর্মি, যে ইসলামিক সন্ত্রাসবাদী একটা জিহাদি গোষ্ঠী সৈন্যবাহিনীর ইউনিফর্ম পরে রয়েছে, এদের যেমন নিকেশ করতে হবে, তার সঙ্গে যে কোনো জায়গায় থাকুক না কেন, এটা অনেকেই বলছেন এই আসিম মুনিরকেও শেষ করতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, শেষ কারা করবে তা নিয়ে সংশয় আছে। পাকিস্তানের লোকই তাকে পেলে পিটিয়ে না মেরে ফেলে। জয় হিন্দ, বন্দে মাতরম।